অবশেষে তারেক রহমানের দেশে ফেরার দিন তারিখ জানালেন বিএনপি মহাসচিব। এবার ধরা খেল আওয়ামী সরকারের আস্থাভাজন প্রধান বিচারপতি ওবায়দুল। নারী লিপ্সু ওবায়দুলের সকল অপকর্ম ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে বসার মাত্র ৮ মাসের মাথায় শেখ হাসিনার পতন ঘটতে পারে, এমন ধারণা পলাতক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের কাছে ছিল না। ২০২৪ সালের ৫ই আগস্ট দুপুরের পরও তিনি আপিল বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে নিয়ে সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে আইনগত সুরক্ষা দেওয়ার চেষ্টা করেন। সেনাপ্রধানের ভাষণের পর একটি রায় দিতে হতে পারে, এমন নির্দেশনা ছিল হাসিনার পক্ষ থেকে। একাধিক সূত্রে তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ক্ষমতাচ্যুত হাসিনা গণভবন ত্যাগ করার পর ওবায়দুল হাসান ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন। তিনি একটি অ্যাম্বুলেন্সে করে প্রধান বিচারপতির সরকারি বাসভবন ছেড়ে কাকরাইলের জাজেস কমপ্লেক্সে যান। এ সময় তার পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি। আত্মগোপনে থেকে তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট রেফারেন্স সভা আহ্বান করেন। সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা ওই ফুল কোর্ট সভাটিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত হিসেবে চিহ্নিত করেন। সরকারের পদক্ষেপ ও শিক্ষার্থীদের দৃঢ় অবস্থানের ফলে শেষ পর্যন্ত তৎকালীন প্রধান বিচারপতির আহ্বানকৃত সভাটি বন্ধ হয়। ছাত্র আন্দোলনের দমন সহ হাসিনার অবৈধ নিবর্তনমূলক নির্বাহী আদেশের অন্যতম সহযোগী ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার পলায়ন, ফুল কোর্ট রেফারেন্স সভা আহ্বান ও পদত্যাগ সহ নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা এবং প্রধান বিচারপতির বাসভবন তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। তাদের বক্তব্য উঠে আসে, হাসিনার গত 15.5 বছরের শাসনামলে ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে ওবায়দুল হাসানের ভূমিকা। তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে 11টি মামলার ফরমায়েশি রায় দিয়েছেন। নিজের ভাইকে 2 দফায় বিনা ভোটে এমপি বানিয়েছেন। বিতর্কিত 2টি নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রেখেছেন। এছাড়া ডিবি হারুনের কাছ থেকে তরবারি ও ছাত্রলীগ নেতাদের কাছ থেকে ফুলের তোড়া নেওয়া, সব মিলিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের চিত্র দেখা যায়। হাসিনার পতন ও পলায়নের আগে এবং পরে তাকে রক্ষায় ওবায়দুল হাসানের নানা উদ্যোগ ও পদক্ষেপের কথাও তার সঙ্গে বিচারিক দায়িত্ব পালনকারী কয়েকজন বিচারপতি তুলে ধরেছেন। এসব অভিযোগ জানতে চাইলে ওবায়দুল হাসানকে একাধিকবার কল করা হয়, তবে তিনি ফোন রিসিভ করেননি। মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 2024 সালের আগস্টের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 1 দফা দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। মূলত লং মার্চের তারিখ নির্ধারণ করা হয় 6 আগস্ট, তবে কিছুটা পরিবর্তন করে 4 আগস্টের জন্য আগাম ঘোষণা করা হয়। পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা। প্রধান বিচারপতির দপ্তরের সঙ্গে সংযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, 5 আগস্টের এই 7 শব্দের কর্মসূচি রাত থেকে ওবায়দুল হাসানকে বিচলিত করে তোলে। ওবায়দুল হাসানের সঙ্গে আপিল বিভাগের ফুল বেঞ্চের বিচার কার্যক্রমে অংশ নেওয়া একজন বিচারপতি বলেন, পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলাম। 6 আগস্ট লং মার্চ ধরে আমরা আদালতের কার্যক্রম ঠিক করি, কিন্তু 4 আগস্ট রাতে যখন ঘোষণা করা হয় পরশু নয় কালকেই লং মার্চ, আমরা কর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। রাতেই প্রধান বিচারপতির আয়োজনে 2 দফায় ভার্চুয়াল বৈঠক করা হয়। তিনি আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক হলেও প্রধান বিচারপতি তা আদালতে টেনে আনার চেষ্টা করেন। আন্দোলন করে উচ্চ আদালতের রায় পাল্টানো যাবে না। প্রধান বিচারপতির এমন মন্তব্য ছাত্র জনতার আন্দোলনের নতুন মাত্রা যোগ করে। হাসিনার পতনের 5 দিন আগে অর্থাৎ 31 জুলাই দেশব্যাপী মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ওই দিন সুপ্রিম কোর্টে ব্যাপক হাঙ্গামা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী সুপ্রিম কোর্টের গেট ভেঙে আদালত কক্ষে প্রবেশ করে। 4 আগস্টের শেষ ভার্চুয়াল বৈঠকে ওইসব নিয়ে আলোচনা হয়। তাই 5 আগস্ট আদালতের কার্যক্রম বন্ধ রাখলেও প্রয়োজনে ভার্চুয়ালি আপিল বিভাগের কার্যক্রম চালানোর প্রস্তুতি রাখা হয়। সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, 2024 সালের 5 আগস্ট আদালতের কার্যক্রম বন্ধ ছিল। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সকাল থেকে রাজধানীর কাকরাইল মসজিদ সংলগ্ন 19 শেয়ার রোডের সরকারি বাসভবনে অস্থির সময় কাটান। সুপ্রিম কোর্টের বিচার প্রশাসনের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা জানান, আদালতের কার্যক্রম বন্ধ থাকলেও প্রধান বিচারপতি বাসভবনে বসে রায় লিখা অন্যান্য দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। প্রথম অনুযায়ী আমরা তাকে সহযোগিতা করতাম। ওই দিনও আনুমানিক 10টার দিকে আমরা প্রধান বিচারপতির বাসভবনে পৌঁছাই।
পৌঁছায়। 11টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে হয়েছিল, কোনো জায়গা থেকে লোক সমাগমের খবর পাইনি। কিছুক্ষণ পর আমাদের বলা হয় চারদিক থেকে হাজার হাজার মানুষ বিশাল মিছিল নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। ওই সময় প্রধান বিচারপতি ভেতরের খাস কামরায় অবস্থান করছিলেন। 12:30টার দিকে জানা যায় পুরো ঢাকা শহরে লাখো লাখো মানুষ বিভিন্ন দিক থেকে শাহবাগ ও শহীদ মিনারের দিকে যাচ্ছেন। বিষয়টি প্রধান বিচারপতিকে জানানোর পর তিনি বিচলিত হলেও আমাদের ছাড়ছিলেন না। রায়ের বিষয়ে হাসিনার নির্দেশনার কথা জানিয়ে কর্মকর্তা বলেন, বেলা 1টার দিকে খবর আসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সংবাদটি প্রধান বিচারপতিকে জানানো হলে তিনি লাল টেলিফোনে কারোর সঙ্গে কথা বলেন এবং কিছুক্ষণ চুপ থাকেন। এরপর আপিল বিভাগের অপর বিচারপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা জানানো হলে আমরা ব্যবস্থা করি। বৈঠকে সেনাপ্রধানের ভাষণ ও শেখ হাসিনার একটি নির্দেশনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বলা হয় সেনাপ্রধানের বক্তব্যের পর আবারও ভার্চুয়াল বৈঠক হবে, প্রয়োজনে রায় দিতে হতে পারে। এর ইঙ্গিতও পাওয়া যায়। তবে সেনাপ্রধানের বক্তব্যের আগেই হাজার হাজার মানুষের মিছিল প্রধান বিচারপতির বাসভবনের দিকে ধেয়ে আসছে। এমন সংবাদ পাওয়ার পর আমরা নিজ দায়িত্বে দ্রুত এলাকা ত্যাগ করি। ওবায়দুল হাসানের বাসভবনে দায়িত্ব পালনকারী গণপূর্ত অধিদপ্তরের এক কর্মচারী জানান, প্রধান বিচারপতির সঙ্গে তার স্ত্রী ও মা ছিলেন। দুই পাশের দুই গেটে 15 থেকে 16 জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রমনা থানা থেকেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে বেলা 2:30টার কিছু পরে সব পুলিশ অস্ত্র নিরাপত্তা নিয়ে বাসভবন ছেড়ে চলে গেলে এলাকা অরক্ষিত হয়ে পড়ে। এর কিছু সময় পর আমরাও সে এলাকা ত্যাগ করি। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গৃহ পরিচারিকা খানসামা আর্দালি ও ব্যক্তিগত সহকারীরা 5ই আগস্ট পরিস্থিতি আঁচ করে দ্রুত নিজের দায়িত্ব থেকে পালিয়ে যান। বাসভবনে তখন থাকেন ওবায়দুল হাসান, তার স্ত্রী নাফিসা বানু এবং মা বেগম হোসনে আরা হোসাইন। হাসিনার নির্দেশ পালনের উদ্দেশ্যে তিনি হেয়ার রোডের বাড়িতে অবস্থান চালিয়ে যান। তার সঙ্গে বিচারিক দায়িত্ব পালনকারী একজন বিচারপতি জানান, সকাল থেকে আমরা নিয়মিত যোগাযোগ রাখছিলাম। দুপুরের পর পরিস্থিতি খারাপ হলে আমরা তাকে বাসভবন ত্যাগের অনুরোধ করি, কারণ 2023 সালের 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনকে কেন্দ্র করে বড় ঘটনা ঘটেছিল। এছাড়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি উন্মুক্ত আদালতে অনেক নিষেধাজ্ঞার ও তাচ্ছিল্যমূলক বক্তব্য দিয়েছিলেন। এসব স্মরণ করিয়ে দিয়ে আমরা তাকে নিরাপদে বের হওয়ার পরামর্শ দিই, কিন্তু তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেখানেই থাকার কথা জানান। বিচারপতির বর্ণনায় বিকাল 3:30টার দিকে লাখো মানুষের মিছিল বাসভবনের কাছে পৌঁছালে প্রধান বিচারপতি ভীষণ ঘাবড়ে যান। তিনি ফোন করে উদ্ধারের অনুরোধ করেন। জাজেস কমপ্লেক্সে থাকা অ্যাম্বুলেন্স তাকে উদ্ধার করে পাঠানো হলে তিনি স্ত্রী ও মাকে নিয়ে পূর্ব পাশের গেট দিয়ে মগবাজারের দিকে বের হওয়ার চেষ্টা করেন। রমনা থানার সামনে আটকে পড়েন, পরে ইউটার্ন করে জাজেস কমপ্লেক্সে ফিরে আসেন। এরপর 8 থেকে 10 জন বিচারপতি তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একটি বাংলোতে নিরাপদে নিয়ে যান। ওই সময় তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি পরা। হাইকোর্টের একজন বিচারপতির বাসায় তাকে নেওয়া হয়। রাত 8:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে জাজেস কমপ্লেক্স থেকে বের হন। বিচারপতির বর্ণনায় প্রধান বিচারপতি বাসভবন থেকে বের হওয়ার মাত্র 2-3 মিনিটের মধ্যে বিপুল ছাত্র জনতা সেখানে ঢুকে পড়ে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 3 দিন পর 8ই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা শপথ নেন। 9 ও 10 আগস্ট সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উপদেষ্টারা 11 আগস্ট মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন, এমন ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। কিন্তু সরকারের দায়িত্ব বুঝে নেওয়ার আগেই 10ই আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট রেফারেন্স সভা আহ্বান করেন। এই মিটিংয়ে অজ্ঞাত আজান্তা নিয়ে বিতর্কিত হিসেবে চিহ্নিত করেন হাইকোর্ট বিভাগের 11 জন বিচারপতি। এছাড়া সুপ্রিম কোর্টের 2 বিভাগের 79 জন বিচারপতি এই সভা নিয়ে একমত পোষণ করেন, জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচার প্রশাসনের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা। তৎকালীন প্রধান বিচারপতির ডাকা ওই সভায় বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের 3 জন বিচারপতির সঙ্গে কথা বলে জানা যায়, সকাল 8টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি মিটিং ডেকেছে। জাজেস লাউঞ্জে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীরা ভার্চুয়াল মিটিংয়ের সব প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। 10 থেকে 11 জন বিচারপতি সেখান থেকে পর্যায়ক্রমে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন, কিন্তু তিনি এজেন্ডা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। আপিল বিভাগের একজন বিচারপতি জানান, আমি প্রধান বিচারপতিকে বলেছি শেখ হাসিনা পালিয়ে গেছেন। নতুন সরকার গঠনের বিষয়ে আপিল বিভাগ রাষ্ট্রপতির কাছে একটি অভিমত দিয়েছে। আপনার অবস্থান অজ্ঞাত, কোথায় আছেন সেটা আমাদের কাছে বলা হয়নি। দেশে এখন সরকার গঠন হয়েছে, আগে দেশটি স্থিতিশীল হোক, তারপরে এই ধরনের মিটিং করা যাবে।
এখন এমন মিটিংয়ের কোনো যৌক্তিকতা নেই। ফুলকোর্ট রেফারেন্স সভা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, প্রধান বিচারপতি কারোর সঙ্গে পরামর্শ করেননি। মনে করা হচ্ছে এটি স্বৈরাচারী পরাজিত শক্তির একটি চাল। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি থেকে 2023 সালের 12 সেপ্টেম্বর ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। মাত্র এক সপ্তাহের মধ্যে 19 সেপ্টেম্বর তাকে ছাত্রলীগের পলাতক সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে। সমালোচনার মধ্যে 28 সেপ্টেম্বর ওবায়দুল হাসানকে তরবারি উপহার দেন আলোচিত ভাতের হোটেলের মালিক খ্যাত ডিবি প্রধান হারুন আব রশিদ। ওই সময় ডিবি প্রধান বলেন, আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান একজন গুণী মানুষ। তিনি তরবারি গ্রহণ করায় আমিও গর্বিত।